আজ ভাবলাম তোদের মন মতো করে একটু পড়ানো যাক। লাস্ট ক্লাসে আমাকে অনেকে বলেছিলি পরিবেশ চ্যাপ্টারটা আমরা করছিলাম, তো অনেকে আমাকে এটা বললি যে ম্যাম এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করান, ম্যাম এই চ্যাপ্টারটা হয়ে গেছে এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করালে ভালো হয়। কিন্তু আমি তো শুধু কোয়েশ্চেন অ্যান্সার করাবো না, কারণ আমি কোয়েশ্চেন অ্যান্সারের সাথে সাথে থিওরিও পড়াবো। সো ওয়েলকাম সবাইকে এসএসসি মাধ্যমিকে, আশা করি সবাই খুব খুব ভালো আছিস। তো দেখ, এখন আমাকে বলবি যে এটা নতুন কি কোয়েশ্চেন অ্যান্সার তার সাথে থিওরি, এটা তো আপনি করানি। মানে আমরা প্রথমে একটু থিওরি পড়ে নিই, এবার সেটার উপর বেস করে যে যে কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট বা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমরা করি। কিন্তু আজকে ভাবলাম যে যে টপিকটা আমি পড়াবো সেই টপিকটার উপরে প্রথমে কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনে জানিস যে আমাদের এমসিকিউতে মেইনলি হচ্ছে আমরা এমসিকিউই প্র্যাকটিস করি, এমসিকিউ বল বা শূন্যস্থান বল বা সত্য মিথ্যা বল, এগুলোই মেইনলি প্র্যাকটিস করি। তো সেগুলোতে কিছু অপশনস থাকে বা যে এমসিকিউটা সেটা একটা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে থাকে। তো আমি ভাবলাম যে যেভাবে আমি ক্লাস 11 আর 12কে যেহেতু ওদের সামনে সেমিস্টার সেভাবে করাচ্ছি, তো ভাবলাম যে তোদের উপরে এটা একটা ট্রাই করা যেতে পারে। যে আমাদের কোয়েশ্চেন থাকলো, কোয়েশ্চেনের সাথে সাথে যে অপশনসগুলো রাখা হলো, অ্যান্সার যেটা হবে সেটা তো থাকবেই, তাছাড়াও আদার্স যে অপশনসগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে? তাহলে এই ক্লাসটা কেমন হতে চলেছে এটা কিন্তু ভালো করে মন দিয়ে আর কি দেখতে হবে, কারণ এইভাবে আমি এখনো অবধি তোদেরকে পড়াইনি। ঠিক আছে? 11-12কে ডেফিনেটলি ওভাবেই শুরু করেছি, কিন্তু তোদেরকে এখনো পড়াইনি। তো আমার মনে হলো যে এটা একটা ট্রাই নেওয়া যেতে পারে। লাস্টে কিন্তু প্রত্যেকের ফিডব্যাকটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে প্লিজ জানাস যে কিরকম লাগলো, আর সেই হিসেবে কিন্তু আমরা নেক্সট ক্লাস করব। আচ্ছা, তাহলে আজকে শুরু করা যাক। কোথা থেকে শুরু করি দেখি। দেখ, আমরা কিন্তু লাস্ট ক্লাসে নাইট্রোজেন সাইকেলটা পড়ে নিয়েছি। ঠিক আছে? তো দেখেছিস যে আমরা পরিবেশ যে চ্যাপ্টারটা পড়ছি, তো তার আন্ডারে অনেকগুলো টপিক রয়েছে। একটা নাইট্রোজেন সাইকেল, সেটার উপর বেস করে পড়ে নিয়েছি, তার প্রভাব এগুলো পড়ে নিয়েছি। সেটা রিলেটেড কিছু বলেছিলাম, কিছু ডিসকাশন করেছিলাম যে কিরকম কি আসতে পারে বা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ দূষণ। এবার এটা শুনলে অনেকের মনে হতে পারে এটা আবার কি পড়ার আছে, এখান থেকে কি কোয়েশ্চেন আসে? অবশ্যই কোয়েশ্চেন আসে, এবং এইটা বাইপাস করে অনেকে চলে যায় বলে অনেক কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারে না। তো আমরা আজকে সেই সমস্তই কোয়েশ্চেন্সগুলো রেখেছি, যে কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, যে কোয়েশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, যেগুলোর যে অপশনসগুলো আছে সেগুলো থিওরি জানাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি কি আছে। বলছে নিচের কোনটি বায়ু দূষণজাত ফলাফল নয়? পরিবেশ দূষণ বলছি, তো তার মধ্যে অনেক কিছু থাকবে। এয়ার পলিউশন থাকবে, সয়েল পলিউশন থাকবে, তারপরে বল ওয়াটার পলিউশন থাকবে, সাউন্ড পলিউশন থাকবে, এগুলো অনেক কিছু থাকবে। এবার সেগুলো রিলেটেড যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমেই আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি, মানে যেটা অ্যান্সার হবে সেটা পাশে একটা টিক পড়ে গেছে। যাই হোক, ঠিক আছে, তাও আমরা তো ডেফিনেটলি আমরা এটা পড়বো। তো দেখ, বলেছে যে কোনটি বায়ু দূষণজাত ফলাফল নয়? অম্লবৃষ্টি, বায়োম্যাগনিফিকেশন, বিশ্ব উষ্ণায়ন আর ব্রঙ্কাইটিস। কোনটা নয়? ঠিক আছে, এটা যখন বায়োম্যাগনিফিকেশন দাগ দেওয়া আছে, ডেফিনেটলি এটার অ্যান্সার বায়োম্যাগনিফিকেশন হবে। কিন্তু এটা ছাড়াও আমরা অনেক কিছু দেখব। কি আছে দেখ, প্রথমে আমরা অম্লবৃষ্টির ব্যাপারটা একটু দেখি, মানে অ্যাসিড রেন। অ্যাসিড রেন কিছুই না। দেখ, বায়ু দূষণে কি হয়, যে পার্টিকেলসগুলো আমাদের এয়ারে থাকা দরকার সেগুলো বেড়ে যায়। ধূলিকণা বল বা অন্যান্য আদার্স যত পার্টিকেলস আছে, যে জিনিসগুলো এয়ারে যদি বেড়ে যায়, যে পার্সেন্টেজে থাকে তার থেকে যদি বেড়ে যায়, তাহলে সেটা পলিউটেড হয়ে গেল এয়ারটা। এবার এটার ফলে, এই বায়ু দূষণ বা এয়ার পলিউশনের ফলে অ্যাসিড রেন হতে পারে। তো অ্যাসিড রেন কি? বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন SO2 NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে অম্লবৃষ্টি সৃষ্টি করে। এবার এখানের কিছু আমরা কেমিক্যাল রিয়াকশনস দেখব, যেগুলো কি করে তৈরি হয়। প্রথম কথা হচ্ছে, আচ্ছা অম্লবৃষ্টির ফলাফল পরে আসছি, অম্লবৃষ্টিতে বা অ্যাসিড রেনে কি হয় সেটা একটুখানি দেখি। অ্যাসিড রেন প্রথমে দেখ, এখানে বলেছে যে আমাদের SO2 আর NO2 এর কথা। এখানে আমি তোদেরকে আগের দিনকে NOx বলেছিলাম। ঠিক আছে? NOx এর মধ্যে কি কি পড়ে? NO আছে, ঠিক আছে, NO2 আছে, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমরা জানি সেটা। ঠিক আছে?
এবার দেখ NOx তো বললাম, যেখানে আমরা NO2 এর কথা বলেছি। আর একটা আমরা যেটা দেখলাম সালফার ডাইঅক্সাইড দেখেছি, এই যে SO2 এর কথা বলেছি যে SO2 ও তৈরি হয়। তাহলে এখানে আর একটা আমরা একটু লিখে নিই, হচ্ছে ঠিক আছে SO2 আর NOx। এবার তো এরা হলো, এবার এরা অ্যাসিড রেনটা ক্রিয়েট কি করে করবে? এরা তো ধর মেন পার্টিকেল যে ঠিক আছে এগুলো বেড়ে যাচ্ছে কলকারখানা থেকে তৈরি হচ্ছে, কিন্তু ওরা অ্যাসিড রেনটা ক্রিয়েট কি করে করবে? প্রথম কথা হচ্ছে SO2 O2 এর সাথে প্রথমে বিক্রিয়া করবে। SO2 যদি O2 এর সাথে বিক্রিয়া করে, আচ্ছা আমি নেক্সট পেজেই লিখি, আর একটা পেজ নিয়ে নিই। ফার্স্ট কি হবে, 1 নাম্বার দিয়ে লিখছি, SO2 যদি O2 এর সাথে বিক্রিয়া করে, ও কি তৈরি করবে? ও তৈরি করবে হচ্ছে SO3, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড থেকে কি তৈরি হলো তাহলে? আমাদের সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো। সালফার ডাইঅক্সাইড ছিল, O2 এর সাথে বিক্রিয়া করলো, দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশনের পরে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো। এই যে SO3টা তৈরি হয়ে গেল, এবার এ কি করবে? এ তো যাবে, এই যে বৃষ্টির কথা যে বলছে, এই যে অ্যাসিড রেনটা কখন হয়? যখন বৃষ্টি পড়ছে, জল পড়ছে, তার সাথে মানে ওই জলীয় বাষ্পের সাথে গিয়ে রিয়াক্ট করবে, ঠিক আছে। তারপরে ওটা বৃষ্টি হয়ে নামবে। তো জলীয় বাষ্পের সাথে যখন ও রিয়াক্ট করবে, SO3 যখন রিয়াক্ট করবে, সেকেন্ড আমি এখানে লিখছি, SO3 যখন রিয়াক্ট করবে H2O এর সাথে, ঠিক আছে। তাহলে SO3 H2O এর সাথে রিয়াক্ট করে কি তৈরি করবে? আমরা এখান থেকে দেখে কিন্তু বলতে পারি। এখান থেকে দেখে আমি যদি রিয়াকশনটা দেখি, তাহলে কিন্তু এখানে দেখে আমি বলতে পারি যে H2SO4, H2SO4 কে আমরা কি বলি? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেল এখানে, ঠিক আছে। SO3 এর সাথে সালফার ট্রাইঅক্সাইড যে তৈরি হয়েছিল অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে, তার সাথে যদি আমি ওয়াটার অ্যাড করি, তখন কিন্তু আমার H2SO4 তৈরি হলো। H2SO4টা কি? এটা একটা অ্যাসিড, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই হয়ে গেল H2SO4 তৈরি হলো। এরপরে আমরা আরেকটার কথা পড়েছিলাম, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও সেম হবে, ও প্রথমে O2 এর সাথে রিয়াকশন করবে। তার নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি O2 এর সাথে রিয়াকশন করে, তখনও কি তৈরি করবে? আমরা একটু দেখে নিই যে তখনও কি তৈরি করবে। থার্ড রিয়াকশন বলে এখানে লিখছি, কি বললাম? ও যখন রিয়াক্ট করবে, তখন ও এখানে তৈরি করবে হলো N2O5 প্লাস O2। N2O5 নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন সেম ওয়েতে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তখন কিন্তু ও N2O5 আর O2 তৈরি করবে। এবার N2O5টাকে কি বলবো? ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ঠিক আছে, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। পেন্টা, হেক্সা, অক্টা এগুলো ডেফিনেটলি জানিস, O5 আছে তাই পেন্টাঅক্সাইড, এগুলো আর আলাদা করে বললাম না। ঠিক আছে, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড তৈরি করলো। এবার এর সাথে এর আগের রিয়াকশনটাতে আমরা কি দেখলাম? O2 এর সাথেও কেমিক্যাল রিয়াকশন হয়েছে, আর ওয়াটারের সাথেও হয়েছে। এবার যদি আমার যেটা প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে নাইট্রোজেন পেন্টক্সাইড, এখন যদি আমি এই নাইট্রোজেন পেন্টক্সাইডকে যদি H2 এর সাথে আবার বিক্রিয়া করাই, মানে আবার যদি বিক্রিয়া হয়, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া হচ্ছে, N2O5 আমরা এখানে একটুখানি লিখে নিই, নাইট্রোজেন পেন্টক্সাইড এর সাথে যদি আবার H2O যায়, তাহলে ও কি তৈরি করবে? HNO3। এই HNO3 এটাও একটা অ্যাসিড। HNO3 কে আমরা কি বলি? নাইট্রিক অ্যাসিড। এটাকে আমরা কি বলি? নাইট্রিক অ্যাসিড। দাঁড়া,
ঠিক আছে, তাহলে এইখানে আমরা রিয়াকশনস গুলো দেখতে পেলাম। তাহলে মেইনলি যে অ্যাসিড গুলো প্রডিউস হচ্ছে সেই মেইন জিনিসগুলো কি কি? একটা হচ্ছে আমরা এখানে দেখলাম যে HNO3, আর আগের রিয়াকশনটাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ H2SO4। তো এই যে এই মেন দুটো তৈরি হচ্ছে কোথা থেকে? একটা হচ্ছে SO2 আর একটা হচ্ছে NO2। এক সেকেন্ড, একটা হচ্ছে SO2 আর একটা হচ্ছে কি পড়লাম? NO2। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে আমাদের হচ্ছে অ্যাসিড রেইনটা তৈরি হয়। হ্যাঁ, তো এই অ্যাসিড রেইনের ফলে কি কি হতে পারে? মাটির আম্লিক হওয়ায় গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্বাভাবিক অ্যাসিড যদি থাকে তো কি করে ওদের বৃদ্ধি হবে? তারপরে গাছের পাতার ওপর মোমের আবরণ নষ্ট হয়ে পাতা বাদামি বর্ণের হয়ে যেতে পারে। চেঞ্জ করে নি দাঁড়া, পাতা বাদামি বর্ণের হয়ে যেতে পারে। ঠিক আছে, পানীয় জল দূষিত হবে। জাপানে 5000 বর্গ কিলোমিটার বন নষ্ট হয়ে গেছে অ্যাসিড রেনের জন্য। মার্বেলের তৈরি যে ভাস্কর্যগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা স্টোন ক্যান্সার নামেও পরিচিত। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও কিন্তু ক্ষতির আশঙ্কা করা হয়েছে। আর জলাশয় ও বড় নদীর প্ল্যাঙ্কটন যেগুলো আছে, প্ল্যাঙ্কটন নিশ্চয়ই জানি, যেগুলোকে মাছ খায়, তারপরে আরো জলজ যে প্রাণীগুলো আছে সেগুলো নেয়, ইনটেক করে, তো সেইগুলোর ক্ষমতা বিপন্ন হয়ে যাবে। তো আমাদের অ্যাসিড রেন হয়ে গেল। তাহলে এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু কিছু জিনিস এখানে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস। গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা কি? গ্রিন হাউস যে গ্যাসটা আছে সেটা হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা আছে সেটাকে বাইরে যেতে বাধা দেয়। এবার এটাই যদি বেড়ে যায়, ঠিক আছে, এটাই যদি যখন ধর ওজোন লেয়ারটা থাকে, ওজনের যে লেয়ারটা ছিল সেটা দিনকে দিন পাতলা হয়ে যাচ্ছে বায়ু দূষণের ফলে, তো ওগুলো কি হচ্ছে মানে পাতলা হয়ে যাওয়ার ফলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে ওটাকে পৃথিবীতে তো আটকে রাখতো, এখন ওটা আর হচ্ছে না। এখন ওটা গ্রিন হাউস গ্যাস যদি বেশি হয়ে যায়, তাহলে পৃথিবীর টেম্পারেচার বাড়তে থাকছে। আমাদের যে টেম্পারেচার আজ থেকে 10 বছর আগে মনে কর যে টেম্পারেচার ছিল, এখন তো আর সেই টেম্পারেচার নেই। তো বায়ু দূষকের নামগুলো আমাদের এখানে জেনে রাখা দরকার। তো দেখ, প্রথমে গ্রিন হাউস গ্যাস দূষণের উপাদান হচ্ছে একটা হচ্ছে CO2, ঠিক আছে, আগ্নেয়গিরি, লাভা, দাবানল এগুলোর থেকে হতে পারে। তারপরে হচ্ছে মিথেন, যেটাকে আমরা কি বলি? CH4। এই প্রত্যেকটা জিনিস মনে রাখবি, কারণ এখান থেকে এই ছোট ছোট কিছু একটা তুলে দিলে তখন অসুবিধা হয়ে যাবে। নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, N2O, এটা কিন্তু NO2 নয়, গোলাবি না। রাসায়নিক সার তৈরি কারখানা, কয়লা, পেট্রোলিয়াম দহন এগুলোর থেকে হতে পারে। তারপরে CFC, এটা জানিস, ক্লোরোফ্লোরোকার্বন। আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কয়লা তেলের দহন, তারপরে সালফার নিষ্কাশন, তামা, দস্তা প্রভৃতি ধাতুর নিষ্কাশন চুল্লি থেকে, এগুলো কিন্তু এই গ্যাসগুলো মানে বেরোতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের বায়ু দূষকের নামগুলোর মধ্যে আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট আমি এখানে ব্রঙ্কাইটিসের কথা কেন লিখেছি, কারণ দেখ আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটাই ছিল যে কোনটা বায়ু দূষণের ফলাফল নয়। তো অম্লবৃষ্টি তো ফলাফল দেখে নিলাম, বিশ্ব উষ্ণায়নও ফলাফল। এবার ব্রঙ্কাইটিসের ব্যাপারটা দেখি। ব্রঙ্কাইটিস আমরা সবাই জানি এটা একটা শ্বাসনালীর প্রদাহ বলা যেতে পারে। বায়ুতে থাকা ধোঁয়া, পার্টিকুলেট ম্যাটার, অন্যান্য ইরিটেট দীর্ঘদিন শ্বাসের সাথে ঢুকলে রেসপিরেটরি সিস্টেমটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তো এটা কিসের জন্য হচ্ছে? এয়ার পলিউশনের জন্যই হচ্ছে। তো ব্রঙ্কাইটিসও সেই সেমই ব্যাপার। এবার তাহলে কোনটা নয়? তো অবভিয়াসলি অপশনটা ওটাই হবে যে বায়োম্যাগনিফিকেশন। এবার বায়োম্যাগনিফিকেশন অপশন হবে সেটা আমি না হয় জেনে নিলাম, কিন্তু বায়োম্যাগনিফিকেশন ব্যাপারটা কি সেটাও আমাকে একটুখানি বুঝে নিতে হবে। তো সেই জিনিসটা আমরা একটুখানি পড়ে নিই। বায়োম্যাগনিফিকেশন দেখ বলছে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো পারসিস্টেন্ট নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্টের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, উদাহরণ হিসেবে DDT দেওয়া যেতে পারে। যেরকম ধর কোনো একটা জলাশয় থেকে এরকম হয়েছে কি যে ছোট কোনো জলজ প্রাণী আছে, মানে জলটা ধর এফেক্টেড হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, সেটা ধর কোনো জলজ প্রাণী তার মধ্যে রয়েছে, তাকে আবার মাছ খাচ্ছে, এবার তাদের শরীরেও সেগুলো যাচ্ছে। এবার মাছ ধরে আমরা খাচ্ছি, আমরা ইনটেক করছি, তাহলে আমাদের শরীরেও সেটা যেতে পারে। এবার এই যে খাদ্য শৃঙ্খলটা যখন আস্তে আস্তে বাড়ছে, এই মানে একটা নিচের জায়গা থেকে যখন উপরের জায়গায় যাচ্ছে, তখন ওই কনসেন্ট্রেশনটা বাড়তে বাড়তে মানে আমাদের শরীরে সবচেয়ে বেশি এফেক্ট করছে। ঠিক আছে, সেটাই হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। যদি পলিউটেন্ট শরীর থেকে সহজে বের না হয়, খাদ্য শৃঙ্খলে বারবার জমতে থাকে, তাহলে পরবর্তী ট্রপিক লেভেলে পলিউটেন্টের কনসেন্ট্রেশন বাড়তে থাকে। এটাই হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। তাহলে এইটা কিন্তু কখনো বায়ু দূষণের জন্য হয় না। তো এটার অ্যান্সার এটাই হবে যে কি, যেটা আমি তোদেরকে দেখালাম, যে
বায়োম্যাগনিফিকেশন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর যে যে জিনিসগুলো বললাম, যে যে রিঅ্যাকশনস গুলো দেখালাম সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যাব, বলেছে যে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো, মিনামাটা রোগ সেটা কিসের থেকে হয়। আচ্ছা আমরা দেখে নিই, এখানে অনেকগুলো নাম এলিমেন্টস আছে, যেটা হচ্ছে সীসা, পারদ, দস্তা, ক্যাডমিয়াম এগুলো আছে। তো কিসের থেকে হয়, দেখ পারদের এই যে এটা জানিস নিশ্চয়ই, অবভিয়াসলি কেমিস্ট্রিতে পড়েছিস, এর বিষক্রিয়ায় হচ্ছে মিনামাটা ডিজিজটা হয়। এবার এর বিষক্রিয়া কি করে হবে, জল দূষণের ক্ষেত্রে অজৈব পারদ যেগুলো আছে মাইক্রো অর্গানিজমস এর মাধ্যমে মিথাইল মার্কিউরিতে পরিণত হয়ে থাকে। ঠিক আছে, মার্কিউরি থেকে মিথাইল মার্কিউরিতে পরিণত হয়। এই মিথাইল মার্কিউরি জলজ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, আর বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, বায়োম্যাগনিফিকেশন অলরেডি পড়ালাম, যে বায়োম্যাগনিফিকেশন আমরা কি বলছি, মাছ ও মানুষের শরীরে বেশি মাত্রায় এটা জমতে পারে, পলিউটেড ওয়াটার, সেখান থেকে মার্কারি, সেখান থেকে মিথাইল মার্কারি, ছোট জলজ প্রাণী নিল, দেন ওখান থেকে মাছ নিল, তারপরে মানুষ, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত। এর ফলাফল যেটা হয়, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যেরকম অসারতা, কাঁপুনি, এগুলো চলাফেরায় অসুবিধা, এগুলো হতে পারে। নেক্সট আমরা যেটা দেখবো, তাহলে এটার অ্যান্সারটা কি হলো, এটার অ্যান্সার হচ্ছে পারদ। এবার এখানে বাকিগুলোর সাথে কি রিলেটেড সেটা এখনো দিইনি, কারণ এর পরে আমরা ওটা পড়বো। আচ্ছা নেক্সট আমরা কোয়েশ্চেনে যাই, বলছে যে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটি। ওটাই জাস্ট মিনামাটা রোগটা দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে বলেছিল যে কিসের জন্য হয়, এটাই আবার উল্টোটা দিয়েছে। মানে কোয়েশ্চেন এরকম দুরকম ভাবে আসবে, যে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটি। ঠিক আছে, ডিসলেক্সিয়া, এটাই মিনামাটা তো অবভিয়াসলি হবে না, ব্ল্যাকফুট ডিজিজ। তাহলে এটা কোনটা হবে, তাহলে আমরা ক্যাডমিয়াম কি একটা হেভি মেটাল, যেটা পরিবেশের জন্য অবভিয়াসলি বিষাক্ত, শিল্প কারখানা, বজ্র, মাইনিং, মেটাল এইসবের জন্য হয়ে থাকে। এবার মানুষের শরীরে ওটা কি করে আসবে, অবভিয়াসলি যেরকম ভাবে আসছে মাটির, ধর ক্যাডমিয়াম দূষিত জল বা মাটি উদ্ভিদে প্রবেশ করছে, সেখান থেকে খাদ্য দেওয়া যাচ্ছে, মানুষের শরীরে সেটা ঢুকে যাচ্ছে। এটাই ডিজিজটা হয়, যে দীর্ঘদিন ক্যাডমিয়াম এক্সপোজার হলে বিশেষ করে কিডনি আর বোন, ঠিক আছে, এইটা ক্ষতিগ্রস্ত হতে পারে, হাড় দুর্বল হয়ে যায়, হ্যাঁ, তারপরে হাড়ের ব্যথা হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই হাড়ের এই ব্যথার কারণে মানে রোগটার নাম হচ্ছে এটাই, যেটা হচ্ছে ব্যথা মানে মানেটা হচ্ছে এটা দ্বারা। তো ক্যাডমিয়ামের জন্য তাহলে যেটা হয়, সেই রোগটার নাম হচ্ছে ইটাই। তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ইটাই। আচ্ছা নেক্সট আমাদের কি আছে একটু দেখে নি, বলছে জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে সেটা কি। জল দূষণের ফলে এটা যে কেউ দেখে বলেই দিতে পারবি যে ইউট্রিফিকেশন। ঠিক আছে, বিষ্ণু উষ্ণায়ন তো হবে না, বন্ধ্যাত্ব হবে না, ব্রঙ্কাইটিস তো হবেই না। ঠিক আছে, ইউট্রিফিকেশন। তো জল দূষণ জনিত যে রোগগুলো আছে, সেই রোগগুলোর ব্যাপারে আমরা একটুখানি পড়ে নিই, আর সেগুলোর জন্য মানে সেগুলোর নাম কি কি, কোনগুলো কোন ব্যাকটেরিয়া বা কোন প্রোটোজোয়া বা কোন ভাইরাস অ্যাটাক করে, সেগুলো আমরা দেখে নিই। দেখ জল দূষণ জনিত যে রোগগুলো আছে, তার মধ্যে হচ্ছে প্রথমে থাকে কলেরার জন্য যে ব্যাকটেরিয়াটা, সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। এই ভিব্রিও কলেরি যেটা আছে, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত। এগুলো প্রত্যেকটা মনে রাখবি, যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা প্রোটোজোয়া ঘটিত, কারণ সেইগুলো দিয়ে তুলেও কিন্তু কোয়েশ্চেন্স দেয়। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে প্রথমে কলেরার কথা বললাম, যে ভিব্রিও কলেরি, এটাও একটা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বমি, তারপরে ধর কি বলবো মানে উদরময় ব্যথা, মানে পেটে ব্যথা, এগুলো হতে পারে। ঠিক আছে, মলত্যাগে মানে ধর যখন কেউ পটি করছে, সেটাতে মানে একদম পুরো কি বলবো একদম জলের মতো হচ্ছে, এরকম একটা ব্যাপার, সেটা কলেরাতে হয়। টাইফয়েডে হচ্ছে সালমোনেলা টাইফি, এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জ্বর, মাথা ব্যথা প্রভৃতি এইসব লক্ষণ দেখা যায়। জিয়ারডিয়াস, ঠিক আছে, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া, এটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, এদেরও পেটে ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা যায়। এটা আমার হয়েছিল, খুব বাজে ভাই, খুব বাজে, মানে আমার তখন হয়তো 4 বছর বয়স, লিটারেলি, যে এইটার ব্যথাতে আমি যা কষ্ট পেয়েছি, 1 মাস হসপিটালাইজ ছিলাম, প্রচন্ড ব্যথা হতো, কিচ্ছু খাওয়া যেত না, খুব খুব সাংঘাতিক, মানে বাচ্চাদের এটা হলে ডেঞ্জারাস অবস্থা। ঠিক আছে, সব দিক থেকে হাই টেম্পারেচার চলে আসে, পেটে অসহ্য যন্ত্রণা হয়, কোনো কিছু খাওয়া যায় না, মানে স্যালাইন না দেওয়া ছাড়া খাবার না, খুব খুব খারাপ এটা। যাই হোক, এটা আমি ভুগেছিলাম এটাতে।
আচ্ছা, নেক্সট হচ্ছে পোলিও। ঠিক আছে, পোলিও মাইলিটিস ভাইরাস, এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এইগুলো হচ্ছে জল দূষণ ঘটিত রোগ, যে রোগগুলোর কথা জেনে রাখবি, কোনটার জন্য কি প্রোটোজোয়া ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো রেসপন্সিবল সেটা। আচ্ছা, ইউট্রিফিকেশনের কথা বললাম যে জল দূষণের জন্য ইউট্রিফিকেশন হতে পারে। সেটা কি? ইউট্রিফিকেশন ফলাফল জমিতে ব্যবহৃত ফসফেট সার, ঠিক আছে, কাপড় কাচার ডিটারজেন্ট থেকে ফসফেট জলে মিশলে, জলাশয় আবর্জনা ফেললে, মাটি উর্বর উপাদান জলে মিশলে ইউট্রিফিকেশন কিন্তু ঘটে। এবার এই ইউট্রিফিকেশনে কি হয়? শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। আর শৈবালের অতিরিক্ত বৃদ্ধি মানে যেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। হ্যাঁ, শৈবাল বিষাক্ত হলে, প্রচুর শৈবাল মারা গেলে জ্বরের উপরে শৈবালের একটা স্তর সৃষ্টি হয়। এটা তোদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। যেখানে কি হয়, O2 এর মাত্রা কমে যায়, তো তখন মাছ বা যে সমস্ত জলজ প্রাণীরা আছে তারা কিন্তু মারা যায়, কারণ তারা O2টা পাচ্ছে না। তো ওইটা ওইরকম ভাবে পুরো ছেয়ে গেছে, একদম গ্রিন হয়ে গেছে পুরো। এই শৈবাল বিষাক্ত হয়ে, শৈবালগুলো যখন মারা যায়, আর শৈবাল কেন বিষাক্ত হয়? অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাচ্ছে, তারপরে বিষাক্ত হয়ে যাচ্ছে, এই কারণটার জন্য। ঠিক আছে, আর বিষাক্ত জল খেয়ে গবাদি পশুও মারা যায়, O2 এর ঘাটতির ফলে জলে মাছেদের মৃত্যু হয়। এটাই হচ্ছে বেসিক্যালি ইউট্রিফিকেশন। আচ্ছা, এবার বলছে যে অ্যালগাল ব্লুম সৃষ্টি করে যে পরিস্থিতিতে, সেটি হলো গ্রিনহাউস গ্যাস না। SPM বৃদ্ধি পেলে, ইউট্রিফিকেশনের ফলে জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে, এটা ডেফিনেটলি পারবি, যে একটু আগেই পড়ালাম। আচ্ছা, অ্যালগাল ব্লুম কি সেটা লিখে দিয়েছি, ওখানেও বললাম অলরেডি, এখানেও একটু দিয়েছি, যে জলে ধর কোনো পুষ্টির পরিমাণ, মানে মেইন কথা হচ্ছে যে ধর ফসফেট, নাইট্রেট, এগুলো ঠিক আছে, অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে যখন শৈবাল বা অ্যালগির দ্রুত এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটতে থাকে, তাকে অ্যালগাল ব্লুম বলে। এবার এটা বিষাক্ত হয়ে যাচ্ছে, এটা পরিমাণ বেড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আর তারপরে O2 এর ঘাটতিটা ঘটছে, এবং সেখানে যে যত জলজ প্রাণীরা রয়েছে, মাছ রয়েছে বা এগুলো রয়েছে, এগুলো কিন্তু বাঁচতে পারে না, এটা কিন্তু মারা যায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা বলছে যে ফুসফুসে তুলোর তন্তু জমে বিজিনোসিস রোগ হয়। তাহলে এইটা কি আমরা একটুখানি দেখে নেব। এই চারটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা খুব ভালো করে পড়ে যাবি, কারণ ওই একটা দিয়েছে তার মানে এটা না কি যে বাদ বাকিগুলো দেবে না, সেটা কোনো মানে নেই। তো প্রথমে আমরা দেখে নিই যে তুলোর হ্রাস, মানে যেটা ধর বস্ত্রশিল্পতে আছে, তো বস্ত্রশিল্প শ্রমিকদের ফুসফুসে তুলোর তন্তু জমে গিয়ে কিন্তু বিজনোসিস রোগটা দেখা যেতে পারে। অ্যাসবেস্টাস, যেটা অ্যাসবেস্টাস কারখানা থেকে হয়, অ্যাসবেস্টাস নিশ্চয়ই দেখেছিস তৈরি হতে, তো ফুসফুসে অ্যাসবেস্টাস কণা সঞ্চিত হয়ে অ্যাসবেস্টোসিস রোগ হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তুলোরাস, এটা হচ্ছে অ্যাসবেস্টাস থেকে। কার্বন কণা, যেটা আমরা হচ্ছে মেন হচ্ছে কয়লা খনি থেকে হয়, তো এটাকে আমরা ব্ল্যাক লাংও বলে থাকি। কি হয়, ফুসফুসের ভিতরে কালো রঙের একটা আস্তরণ পড়ে যায়, এটাকে আমরা ব্ল্যাক লাং বলি। আচ্ছা, SPM এর মধ্যে পড়ে হচ্ছে, এগুলো হচ্ছে গাড়ির জ্বালানি দহন থেকে হয়। SO2 সালফার ডাইঅক্সাইড, CO, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তৈরি হয়। চোখ জ্বালা, RBCর পরিণতিতে, আমাদের যে রেড ব্লাড সেল আছে সেই পরিণতিতে কিন্তু বাধা দেয়। ঠিক আছে, বেনজোপাইরিন, সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার ঘটে, এটা হাইড্রোকার্বনের অসম্পূর্ণ যে জারণ আছে তার ফলে হয়। SO2 কয়লা ও তেলের খনিতে, এটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, প্যান হচ্ছে পাইরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটা সূর্যালোকের প্রভাবে NO2 থেকে হয়, এটা শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা এগুলো হতে পারে। তাহলে এই চারটা পুরোটাই ইম্পর্টেন্ট, এই চারটা খুবই ভালো করে পড়ে যাবে। এই চার্ট রিলেটেড যেগুলো আছে, মানে হঠাৎ করে ধর একটা দিয়ে, বাকিগুলো খুব একটা দেয় না, প্যান থেকে দিতে পারে, এটা থেকেও দিতে পারে, আর এইটা খুবই দেয়, এটা আমি অনেক জায়গাতেই দেখেছি। ঠিক আছে, ব্ল্যাক লাংটা তো বুঝতেই পারবি যে কার্বন কণার থেকে হয়। আচ্ছা, নেক্সট যেটা হলো সেটা হচ্ছে DDT হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, যা জীব বিবর্ধন ঘটায়। তো DDT ব্যাপারটা কি আমরা দেখি। আচ্ছা, পরিবর্তনহীন বিষাক্ত যে রাসায়নিক পদার্থ, সেগুলো খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহে প্রবেশ করলে জীবদেহে সেগুলোর বৃদ্ধি আরো, মানে কনসেন্ট্রেশনটা আরো বেড়ে যায়। ক্ষেতের ফসলে ক্ষতিকর জীবাণুদের হাত থেকে রক্ষা করতে জমিতে DDT, BHC এগুলো ছড়ানো হয়। ঠিক আছে, যে পেস্টিসাইডস গুলো আছে ইত্যাদি রাসায়নিক ব্যবহার করলে ওই রাসায়নিক জমির জলে মিশে যায়, সেখান থেকে ছোট মাঝার দিয়ে যায়। এবার ওটাই বললাম যে খাদ্য শৃঙ্খলটা যখন বাড়ছে, তো ছোট থেকে আস্তে 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 যখন বড় হচ্ছে, যখন মানুষের শরীরে প্রবেশ করছে, ওটার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে। আচ্ছা, ওই কোয়েশ্চেনটা তোদেরকে একটা কথা বলা হয়নি, সরি, দাঁড়া, এগুলো হচ্ছে সবটাই হচ্ছে সত্য বা মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা থেকে
এটাও তাই সেম। এবার হচ্ছে বলল যে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয়, ব্ল্যাক লাং হবে না, পড়ে ফেলেছি। মিনামাটা পড়ে ফেললাম, আর্সেনিক হয়নি। ক্লোরোসিস নাকি ব্ল্যাক, এইভাবে অপশন কাট আমি অনেকবার শিখিয়েছি, আমি জানি যে তোরা খুব ভালো করে এটা পারিস। তো অপশন কাট আউট করে একটুখানি এটা দেখে নি যে দীর্ঘকাল ধরে আর্সেনিক যুক্ত জল পান করলে হাত ও পায়ের চামড়া কালো দাগ ক্ষত সৃষ্টি হয়, এটাকে ফুড ডিজিজ বলা হয়ে থাকে, মানে ব্ল্যাক ফুড ডিজিজ বলা হয়ে থাকে। ঠিক আছে, অন্যান্য হচ্ছে মিনামাটা হয় পারদ দূষণে, এটা আমরা অলরেডি পড়লাম, পারদ দূষণে এটা হয়। ঠিক আছে, ব্ল্যাক লাং হয় হচ্ছে খনির কয়লা খনির গুঁড়ো থেকে, সেটা একটু আগেই পড়ে এলাম, এই যে ফুসফুসে তুলোর যেটা তুলোর তন্তুর কথা পড়েছি। তো এটা কি হবে, ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে, নেক্সট আমরা যাব, বলছি যে নদীর জলে বিওডি বেশি হলে যা নির্দেশিত হয় সেটা কি? জল অত্যন্ত দূষিত হয়, জল দূষিত নয়, জল পানযোগ্য, জলে পানি অনুপস্থিত থাকে। বিওডি ব্যাপারটা কি সেটাই যদি না জানি কোয়েশ্চেনে অ্যান্সার কি করে করবি? তো বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা জলে জৈব বর্জ্য বেশি থাকলে তা পচনের জন্য ব্যাকটেরিয়ার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। ঠিক আছে, বিওডির মান বাড়ে, তাই উচ্চ বিওডি জল দূষণ নির্দেশ করে। তাহলে অ্যান্সারটা এখানে পেয়ে গেল হলো। তাহলে বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন, এগুলোর ফুল ফর্ম না ইয়ে করবি অনেক সময়, মানে মনে রাখবি, কারণ অনেক সময় সত্য মিথ্যাতে ফুল ফর্ম দেয় বা ফুল ফর্ম লিখতেও দিয়ে দেয়, এটার ফুল ফর্ম কি বা সম্পূর্ণ নাম কি। তো এটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা কিনা জলে জৈব বর্জ্য বেশি থাকলে সেটা পচানোর জন্য ব্যাকটেরিয়ার প্রচুর অক্সিজেনের পরিমাণ মানে দরকার হয়, প্রয়োজন হয়, এবং বিওডির মান বেড়ে যায়, তো তার ফলে জল দূষণ নির্দেশ করে। নেক্সট বলেছে দেখ, স্মৃতিভ্রংশ, বিরক্তি, অনিদ্রা, পড়াশোনা অমনোযোগিতা, এই লক্ষণগুলো কোন দূষণের ফলে হতে পারে? বায়ু দূষণের ফলে তো হবে না, এটা তো আমরা বুঝতেই পারছি যে কিসের জন্য হবে, যে শব্দ দূষণের জন্য হতে পারে, কিন্তু তা হলেও আমি তোদেরকে সবসময় থিওরি তো পড়াবই, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলবোই তোদেরকে, তোরা যতই মানে সবাই বলুক কি যে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস কর, আমার পার্সোনালি এটা মনে হয় যে শুধু কোয়েশ্চেন অ্যান্সার, ওরকম ভাবে একটা কোয়েশ্চেন অ্যান্সার, যে টপিকই হোক, যত ইজি টপিক হোক, টাফ হোক, যেরকমই টপিক হোক না কেন, শুধু কোয়েশ্চেন অ্যান্সার ওরকম ভাবে পড়ে গেলে কোনো না কোনো একটা টাইমে গিয়ে তোর গোলাবি, ভুলবি তুই। আর ওই এক্সাম টাইমে ওই পার্টিকুলার ওইটুকু সময় ওই সব কিছু মানে ফুল কনসেন্ট্রেশন ওদিকে রেখে জিনিসটা করা নামানো, তখন ওই জিনিসগুলো হ্যাপাসেট হয়েছে। সেই জন্য থিওরিগুলো একটু আস্তে আস্তে পড়লে তাহলে ওই রকম ভাবে ভাবতে হয় না যে এমসিকিউ এটার অ্যান্সার এটা তো মুখস্থ করে এসেছিলাম, এটা দাগ দিয়ে চলে আসে, সেটা ভাবতে হয়। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম যে মানুষের উপরে কি হয় শব্দ দূষণের ফলে বা সাউন্ড পলিউশনের ফলে, দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ যেরকম 100 ডেসিবেলের কারণে অন্তঃকর্ণের অর্গান অফ কটির রোমকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, শ্রবণ ক্ষমতা হ্রাস পায়, একে আমরা কি বলি? নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, NIHL। এটা খুব ভালো করে মনে রাখবি, এই জন্যই এটা পড়ানো। ওখানে তো দিয়ে দিতেই পারি যে হ্যাঁ সাউন্ড পলিউশনের জন্যই হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো জানাটা খুব জরুরি, যে যে পার্টিকুলার জায়গাগুলো দরকার। এই জন্যই আমি শুধু থিওরি এটাতে আমি করিনি, বা আমি কখনোই শুধু থিওরি পড়াই না, তার সাথে কোয়েশ্চেনও থাকে, কিন্তু এরকম পরপর থিওরি রাখিনি, আমি এরকম ভাবেই সাজিয়েছি যে তোদের টপিকগুলোও কভার হবে, আবার যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মানে PYQ যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা হবে। ঠিক আছে, আচ্ছা, দীর্ঘস্থায়ী বিকট আওয়াজে রক্তচাপ আর হৃদস্পন্দন বাড়ে, ক্রমাগত 60 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ শুনলে হৃৎপিণ্ডের কি হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, এই রোগের সম্ভাবনা বাড়ে, অর্থাৎ হৃৎপেশিতে বেসিক্যালি আংশিক রক্ত যে সঞ্চালন হয় বা ব্লাড সার্কুলেশন হয় সেটা কিন্তু বন্ধ হতে থাকে। এটা হয়ে গেল আমাদের। নেক্সট কি বলেছে, আমরা চলেই এসছি। আজকের ক্লাসটা ভীষণই ছোট, কিন্তু ইম্পর্টেন্ট এই কারণেই সবার এটা মনে হবে যে এটা খুব ইজি, এখানটা দিয়ে কিছু পড়ার থাকে না, অ্যাকচুয়ালি এখানটা থেকে পড়ার থাকে, কারণ এই জিনিসগুলো না করলে MCQতে নামাতে পারবি না, এগুলো থেকে তো তোকে ওরকম অ্যাজ কোনো বড় কোয়েশ্চেন্স তো ওভাবে দেবে না, আর্লি 2 মার্কসের এরকম দিতে পারে, কিন্তু MCQ যখন ওই যে সমস্ত যে রোগগুলো আছে সেগুলো যদি একসাথে তোকে দিয়ে দেয় খুবই অসুবিধা হবে। আচ্ছা, বলছে যে পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ বেশি বেড়ে গেলে যে রোগটা হয়, কি হয়? বলছে যে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট নাইট্রোজেন থাকলে শিশুদের শরীরে অক্সিজেনের পরিবহন কমিয়ে গায়ের চামড়া নীলচে হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? ব্লু বেবি সিনড্রোম বলি।
যেটাকে আমরা কি বলি, ব্লু বেবি সিনড্রোম বলি, ঠিক আছে। আচ্ছা, শব্দ দূষণের ক্ষেত্রে কি হয়, আচ্ছা এইটা এক সেকেন্ড, আচ্ছা মাস্কিং কথাটি কোন দূষণের সাথে সম্পর্কিত, মাস্কিং আমরা কখন ইউজ করি সেটা বলছিলাম। শব্দ দূষণের ক্ষেত্রে অডিটারি মাস্কিং হলো এমন একটা অবস্থান যেখানে একটি তীব্র শব্দ, যেরকম গাড়ির কোনো হর্ন বা কিছু, অন্য কোনো প্রয়োজনীয় মৃদু শব্দ বা কথাবার্তাকে ঢেকে দেয়, একটা মাস্ক ক্রিয়েট করা এরকম, তো ওটাকে আমরা অডিটারি মাস্কিং বলছি। তো অবভিয়াসলি ওটা সাউন্ড পলিউশনের সাথেই কিন্তু যুক্ত। তো আজকে যেটুকু পড়ালাম খুবই অল্প পড়িয়েছি, কারণ আমার মনে হয়েছে এই জায়গাগুলো থেকে এই জিনিসগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে এই জিনিসগুলো যদি আমরা পড়ে যাই, প্র্যাকটিস করে যাই, তাহলে আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে বলে। এই পরিবেশ দূষণ, এই পুরো যে টপিকটা রয়েছে, মানে টপিক বলতে আমাদের তো পরিবেশ চ্যাপ্টারটা, তার মধ্যে নাইট্রোজেন সাইকেল আছে, পরিবেশ দূষণ আছে, এরপরে আরও অনেক কিছু রয়েছে। তো পার্টিকুলার এই পরিবেশ দূষণ থেকে এই জিনিসগুলো একটু জানাটা ইম্পর্টেন্ট, যেগুলো জানলে আমরা মোটামুটি এমসিকিউ এখান থেকে কিছু দিলে খুব একটা অসুবিধা হবে না। তো তার জন্য আজকে এইভাবেই করানো, যে কোয়েশ্চেন রাখা, কোয়েশ্চেনের রেসপেক্টে যে যে অপশনসগুলো আছে, বা অপশন না থাকলে আমরা সত্য মিথ্যাও এখানে করেছি, তো সেইগুলো রিলেটেড যে কন্টেন্টগুলো আছে বা থিওরিগুলো যেগুলো আমাদের পড়া জরুরি, যে জায়গাগুলো জানা জরুরি, যেরকম ধর প্রথমে এই অ্যাসিড রেনের ব্যাপারে, অ্যাসিড রেনের যে জায়গাগুলো, শুধু অ্যাসিড রেন বলে দিলাম যে হ্যাঁ বৃষ্টির সাথে এরকম ভাবে অ্যাসিড মিশে যায়, HNO3 মিশে যায়, H2SO4 মিশে যায়, তারপরে ওটাকে আমরা অ্যাসিড রেন বলছি। তো কেমিক্যাল রিয়াকশনস গুলো জানাটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। খাতায় যদি কোনো সময় অ্যাসিড রেন ধর এলো এক্সামে, তখন যদি তুই একটা রিয়াকশন যদি ওখানে দিস, শুধু ওইটুকু না লিখে যদি দিস, খাতার ইমপ্রেশন অলওয়েজ বাড়ে সব সময়ের জন্য। তো একটু চেষ্টা করবি কিছু ডিফারেন্ট কিছু করার জন্য, বা কিছু অ্যাডিশনাল এমন কিছু, হ্যাঁ এরকম হ্যাবক কিছু তোকে দিতে হবে না যে অনেক কিছু লিখে ফেললি, সেটা নয়, কিন্তু অ্যাডিশনাল কিছু ছোট ছোট জায়গাগুলো দেওয়া, কোনো জায়গায় ডায়াগ্রাম দেওয়া, কোনো জায়গায় কেমিক্যাল রিয়াকশনস দেওয়া, কোনো জায়গায় ক্রস দেওয়া, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো একটু দিলে আমার মনে হয় যে খাতার ইমপ্রেশন অনেকটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে এতটাই। আমি খুবই আবারও বলছি যে খুবই অল্প ক্লাসই, মানে অল্প টাইমেই আর কি পড়ালাম, কিন্তু এই যে জায়গাগুলো পড়ালাম এগুলোই পড়ে যা, আমার মনে হয় না এর থেকে আর সেরকম কিছু কোনো অসুবিধা হবে বলে। আর আমাদের তো সিরিজগুলো তো আমি অলরেডি তোদেরকে অ্যানাউন্স তো করেই দিয়েছি যে আমাদের সিরিজগুলো যেগুলো চলছে সেই সিরিজগুলো তো ডেফিনেটলি চলবে। আর তোরা অনেকে আমাকে বলেও ছিলি যে ওখানে হ্যাঁ ম্যাম লাইভ ক্লাস চাই, লাইভ ক্লাসের টেস্টটাও জরুরি, মানে টেস্ট না আপনি যদি নেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো আমি তোদের তো দেখেছি, তোদেরকে আমি সবার আগে প্রায়োরিটি দিই, তো তোদের কথাগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি ভেবেছি যে লাইভ ক্লাস নেব, আর সেখানে কোয়েশ্চেন অ্যান্সার আমরা সলভ করব, আর শুধু কোয়েশ্চেন অ্যান্সার সলভ না, আমি সেখানে তোদের টেস্ট নেব। হ্যাঁ ডেফিনেটলি তার আগে ওটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে কি কবে হবে বা কোন টেস্ট হতে, কোন চ্যাপ্টারের উপরে নেওয়া হবে, ঠিক আছে। যেরকম আমরা পরপর করছি সেরকমভাবেই হবে। আর অনেকেই রিকোয়েস্ট করেছিস যে ম্যাম পুরো সব কিছু কমপ্লিট করুন, কারণ আমি তো যেহেতু সেকেন্ড সামেটিভের থেকে স্টার্ট করেছিলাম, তো আমাদের ফার্স্টের দিকের কিছুটা পোর্শন হয়নি, ডেফিনেটলি ওটা শেষ হয়ে যাবে, ওটা নিয়ে একদম চিন্তা করিস না, আমরা যেভাবে এগোচ্ছি পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা দেখ, আর আমি যেটা একদম প্রথমে বলেছিলাম যে লাস্টে এসে আমাকে জানাতে, এটার ফিডব্যাকটা আমাকে দিবি যে এরকম ভাবে পড়লে কিছু চ্যাপ্টার বা কিছু পোর্শন এরকম ভাবে পড়লে সুবিধা হয় কিনা, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই, চল টাটা।